কি বিকাশবাবুর ক্ষমতা এতটাই বেশি যে শুভেন্দুবাবুর ওনার কথা অনুসারে নিয়োজিত আইনজীবী ১.৫ বছর ধরে এই মামলাটাকে শুনানির জন্য নিয়ে আসতে পারলো না, মানে তিনি একজন অযোগ্য আইনজীবী। এই মুখপাত্রবাবু জানেন না এই মামলার ইতিহাসটা কি। ২০১৬ সালে যখন আমরা মামলা করি তার আগে আমরা কলকাতা হাইকোর্টের এবং স্যাটের তাবড় তাবড় আইনজীবীর কাছে গিয়েছি, তারা কেউ সাহস করেনি মামলাটা নিতে, কারণ মমতা ব্যানার্জির রোষে পড়তে হবে। সেই সময় এই সর্দার আমজাদ আলী মামলা নিয়েছেন, তারপরেই এসেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কোথায় ছিলেন এত বড় বড় আইনজীবীরা যাকে লাটে তুলে দিয়েছেন? স্বাস্থ্য লাটে উঠে গেছে, কোনো কর্মসংস্থান নেই, ২৫,৭৫৩ জনের চাকরি চলে গেছে দুর্নীতির অভিযোগ, মানে রাজ্য সরকারের দুর্নীতির কারণে। ৩২,০০০ প্রাইমারি শিক্ষকের চাকরি এখন ঝুলে। এর থেকে আর কি ইস্যু তুলে দেবেন? বিজেপির যে পূর্বতন রাজ্য সভাপতি ছিলেন তিনি বলেছিলেন যে 10 বছর লাগবে, মানে সুকান্ত মজুমদার, ডিএর এই ব্যাকলগ পূরণ করতে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে 10 বছর সময় লাগবে। তো এইটা কি বিজেপির অবস্থান? পেনশনের টাকাটা একটা মানে বেসরকারি ট্রাস্টের হাতে দিয়ে দেওয়া হয়েছে, তারা শেয়ার বাজারে খাটায় এবং সেই শেয়ার বাজারে খাটালে লাভ হলে পেনশন বেশি, লাভ কম হলে পেনশন কম, ক্ষতি হলে পেনশন নেই। এইরকম একটা ভয়ঙ্কর অনিশ্চয়তা পাঠিয়ে দিয়েছেন। উনি রাজনৈতিক দলের কথা বলছেন, জানি না যে বা এই পর্যবেক্ষণগুলো এই রায়ের সঙ্গে মিলবে কিনা, কিন্তু আমরা আশাবাদী, কারণ আমরা যে যুক্তি, যে তথ্য, সুপ্রিম কোর্টের যে রায় আমরা মাননীয় বিচারপতিদের কাছে হাজির করেছি, সেই কোনো যুক্তি কিন্তু রাজ্য সরকারের নামি দামি আইনজীবীরা খণ্ডন করতে পারেননি। একেবারে বিজেপির স্পোকস পারসন সুদীপ্ত গুহ, তার একটি ইন্টারভিউ করা হয়েছিল ইতিমধ্যেই, এবং তিনি আমাদের সেই ইন্টারভিউতে বললেন যে মুখ্যমন্ত্রীর সাথে নাকি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সেটিং রয়েছে, সেই জন্য ডিএর মামলা ওঠেনি 2 বছর ধরে, এবং শুভেন্দু অধিকারী আইনজীবী দেওয়ার পরেই একেবারে ডিএর মামলার শুনানি শেষ, শুধু রায়দান বাকি। আপনারও কি ঠিকই একই মত? দেখুন, এইসব বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেব না, কারণ কর্মী সমাজ এইসব ওই ঝগড়াঝাঁটি, এইসব এ বললো ও বললো তার উল্টো বলা হলো, এগুলো পছন্দ করে না। আপনার কোনো কনস্ট্রাকটিভ প্রশ্ন থাকলে বা গঠনমূলক কিছু থাকলে সেগুলো করুন। ও ভারতের সংবিধান অধিকার দিয়েছে, গণতান্ত্রিকে বলেছে যা ইচ্ছা। তাহলে কি আপনিও বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেটিং করেছে, কারণ আপনি এড়িয়ে যাচ্ছেন পুরো বিষয়টিকে? না, দেখুন, সমস্যাটা এইখানে। সমস্যাটা হচ্ছে যখন যেসব মানে মানুষের বক্তব্যের প্রতিক্রিয়া দেওয়াটা ঠিক সমীচীন নয়, তখন প্রতিক্রিয়া না দিলে আপনাদের এই রকম একটা কনসেপশন হয় বোধহয় এটা আমরা মেনে নিচ্ছি। বিষয়টা তা নয়। এখন যিনি এই স্পোকস পারসন বিজেপির, যিনি এই স্টেটমেন্টটা করেছেন, এই কথাটা বলেছেন, তিনি আদৌ সুপ্রিম কোর্টের ছবি হয়তো দেখেছেন, সুপ্রিম কোর্ট সম্পর্কে তার কোনো ধারণা নেই। আমি একটা মামলার কথা উল্লেখ করি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের অনুমতি ব্যতীত সিবিআই বা ইডি এনকোয়ারিটার যে জেনারেল কনসেন্ট সেটা প্রত্যাহার করে নিয়েছেন। কিন্তু তারপরেও তাদের অভিযোগ যে বহু মামলায় সিবিআই বা ইডির মতো কেন্দ্রীয় সংস্থা এই জেনারেল কনসেন্ট প্রত্যাহার করে নেওয়ার পরেও কিন্তু তদন্ত করছে। তা এইটার বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে একটা মামলা করেছে। সেই মামলাটা 3.5 বছর ধরে 25 বার মামলাটা উঠেছে এবং 25 বার কিন্তু মামলাটার হিয়ারিং হয়নি। 26তম বারে কোর্ট বলেছে যে মামলাটা আমরা শুনব, এখনও মামলাটা শোনা হয়নি। এখন এই মামলাটা বর্তমানে যে কেন্দ্রীয় এজেন্সিগুলো যেভাবে রাজ্য সরকার এবং তৃণমূল দলটাকে চেপে ধরেছে, সেই নিরিখে মানে এই বিষয়টা রাজ্য সরকারের কাছে আমাদের ডিএ মামলার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু সেখানে তারা শুনানি করাতে পারেনি। আবার দুষ্যন্ত দাভে সুপ্রিম কোর্টের একজন প্রখ্যাত আইনজীবী, তার ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে। রাজস্থান সরকারের একটি মামলায় তিনি আইনজীবী, তিনি কজ লিস্টে নাম আছে, তিনি শুনানির দিন কোর্টে হাজির হয়ে দেখছেন যে মামলা নেই, মামলা উধাও হয়ে গেছে। তিনি যখন মাননীয় বিচারপতিদের প্রশ্ন করছেন যে কী ব্যাপার, আমি আসছি দেখছি কজ লিস্টে মামলা, অথচ এসে আমি দেখছি এজলাসে মামলা উধাও, বিষয়টা কি?
তা তাকে একজন মাননীয় বিচারপতি বলেছিলেন, তার বক্তব্যটাও আমার কাছে আছে, যে সবসময় অনেক কথা না বলাই ভালো। তা কাজেই সুপ্রিম কোর্টে ডিএ মামলাটা পিছিয়েছে, শুনানি হয়নি, এটা তার নিজস্ব গতিতে। এখানে কারুর কোনো ভূমিকা ছিল বলে কোনো আইনজীবীর, এটা যাদের সুপ্রিম কোর্ট সম্পর্কে ন্যূনতম কোনো ধারণা আছে তারা বলবেন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, উনি তো বিজেপি স্পোক্স পারসন, তো উনি কিন্তু নিজের দলকেই খুব বিপাকে ফেলে দিলেন। এখন এইসব নির্বোধ লোকেরা যদি মুখপাত্রের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পায় তাহলে এরকমই হয়, বিজেপিকে বিব্রত করতে হবে। কারণ আপনি দেখুন, আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে উনি যে কথাটা বলেছেন, অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা সেটিং করে মামলাটাকে পিছিয়ে দিচ্ছিলেন। তা যে আইনজীবীর কথা উনি বলছেন শুভেন্দু অধিকারীর নাম করে, আমি ও বিষয়টা পরে আসছি, সেই আইনজীবীর নাম PS পাটোয়ালিয়া। তিনি সুপ্রিম কোর্টের একজন প্রখ্যাত আইনজীবী, সিনিয়র অ্যাডভোকেট, অত্যন্ত ভদ্র অমায়িক সজ্জন এবং আইনজীবী হিসেবে যথেষ্ট নাম রয়েছে তার। তা তিনি কিন্তু বছর দেড়েকের ওপর এই মামলাটায় রয়েছেন। তাহলে 1.5 বছর ধরে তো মামলাটা শুনানি করতে পারেননি। তাহলে কি বিকাশবাবুর ক্ষমতা এতটাই বেশি যে শুভেন্দুবাবুর ওনার কথা অনুসারে নিয়োজিত আইনজীবী 1.5 বছর ধরে এই মামলাটাকে শুনানির জন্য নিয়ে আসতে পারলো না? মানে তিনি একজন অযোগ্য আইনজীবী? তা দ্বিতীয় বিষয় হচ্ছে, শুভেন্দুবাবু এই মামলার পিটিশনারও নন, রেসপন্ডেন্টও নন। তা তিনি কিভাবে এই মামলায় আইনজীবী নিয়োগ করবেন? ওই স্পোক্স পারসন বিষয়টা জানেন না। বিজেপি সমর্থিত যে কর্মী সংগঠন আছে তাদের আইনজীবী হচ্ছেন PS পাটোয়ালিয়া। হ্যাঁ, হতেই পারে যে আনঅফিসিয়ালি শুভেন্দু অধিকারী তাকে নিয়োগ করেছেন। এবারে আমি বলি, উনি শুভেন্দু অধিকারীর গৌরবায়ন এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে কুৎসা প্রচারের একটা আরোপিত দায় নিয়েছেন। এখন গৌরবায়ন যখন করছেন, শুভেন্দুবাবুর সমালোচনা করলে তার উত্তরটা ওনাকে দিতে হবে। তো উনি নিশ্চয়ই জানেন যে 2020 ডিসেম্বরে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছিলেন। তার আগে উনি কিন্তু তৃণমূল কংগ্রেসে ছিলেন, এবং শুধু তৃণমূল কংগ্রেসে ছিলেন না, তৃণমূল কংগ্রেসে মন্ত্রী ছিলেন, গুরুত্বপূর্ণ নেতা ছিলেন, এবং তৃণমূল কংগ্রেসের যে কর্মী সংগঠন, সেই কর্মী সংগঠনের তিনি সর্বোচ্চ অধিকারী ছিলেন, চেয়ারম্যান ছিলেন। তা সেই সময় কিন্তু আমাদের পুলিশ কর্মীদের ইউনিয়ন করার অধিকার 2012 সালের 10ই জানুয়ারি সরকার কেড়ে নেয়। তারপর আরও বিভিন্ন দপ্তর থেকে ইউনিয়ন করার অধিকার কেড়ে নেয়। তারপর আমার এবং আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের বিরুদ্ধে খোদ CMO, তারা মানে চিফ মিনিস্টার্স অফিস, তারা 3 জন মহিলা অফিসারের শ্লীলতাহানি সহ মিথ্যা বিভিন্ন অভিযোগে FIR করেন, মামলা করেন, যেটা পশ্চিমবাংলার কর্মচারী আন্দোলনের ইতিহাসে এই প্রথম। তারপরে একে একে বিভিন্ন দপ্তর থেকে ইউনিয়ন করার অধিকার কেড়ে নেন। যে সমস্ত ট্রেড ইউনিয়ন অধিকারগুলো আমরা অর্জন করেছিলাম সব কেড়ে নিয়েছেন। এবং শুধু তাই নয়, ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট বেরিয়েছে, সেই রিপোর্টে 4 বছরের যে বর্ধিত বেতনের বকেয়া সেটা সরকার মেরে দিয়েছেন। হাউস রেন্ট অ্যালাউন্স 15% থেকে 12% হয়েছে, এবং রোপা 2019-এ ডিএ শব্দটার কোনো উল্লেখ নেই। এরপরে আসুন, আমরা যখন মামলা করি, এই যে পিরিয়ডের জন্য আমরা মামলা করেছি, অর্থাৎ জুলাই 2009 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত, এই পুরো সময়টা তো শুভেন্দুবাবু মন্ত্রী ছিলেন, শুভেন্দুবাবু তৃণমূলের নেতা ছিলেন, এবং শুভেন্দুবাবু ওই কর্মচারী সংগঠনের নেতা ছিলেন। তা তখন তো তিনি একদিনের জন্য বলেননি। এবং তার আমলে সেই সময় তিনি যখন ছিলেন কর্মী সংগঠনের দায়িত্বে, তখন তো বিরাট পরিমাণ দিয়ে বকেয়া থেকেছে। আজকে যেমন 40% বকেয়া, তখনও তো 32%, 38%, 37% দিয়ে বকেয়া থেকেছে। একদিনের জন্য তো উনি বলেননি। তাহলে উনি যখন তৃণমূলে আছেন, এবং উনি তৃণমূলে মানে শাসক দলের কর্মী সংগঠনের নেতা থাকাকালীন অবস্থায় কর্মচারীদের উপর যাবতীয় যা আক্রমণ, সে ডিটেলমেন্ট বলুন, সে প্রতিহিংসামূলক বদলি বলুন, সে মিথ্যে মামলা বলুন, সে শোকজ সাসপেন্ড বলুন, সেগুলো সব নামিয়ে আনা হয়েছে। এবং তখন কিন্তু শুভেন্দু বাবু এইগুলোকে সমর্থন করেছেন এবং কর্মীদের বিরুদ্ধে একবারে মানে 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 কি বলবো, একদম নিষ্পেষণ চালিয়েছেন। শুধু তাই নয়, আমরা যখন এই মামলাটা 2016 সালে করি,
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। তখন এই মামলাটার বিরুদ্ধে, যাতে এই মামলাটা আমরা চালাতে না পারি, যাতে এই মামলাটায় কোনো আইনজীবী নিয়োগ করতে না পারি, যাতে এই মামলাটায় কর্মচারীরা কোনো অনুদান না দেয়, তার জন্য তো শুভেন্দুবাবুর সংগঠনই সবথেকে বেশি উদ্যোগ নিয়েছিলেন। তা আজকে বিজেপির মুখপাত্রবাবু যখন শুভেন্দুবাবুর গৌরবায়নের আরোপিত দায়টা নিয়েছেন, তা তিনি তার বিরুদ্ধে এই যে অভিযোগগুলো, এগুলোরও তো উত্তর দেবেন আমরা আশা করি। দেখুন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে উচ্চতায় পৌঁছে গেছেন, সেখানে ওই ছোটোখাটো কোন নেতা তার বিরুদ্ধে কি বললেন, এতে তার কিচ্ছু আসে যায় না। এবং তার মানে পরিচিতি, তার ব্যাপ্তি, তার সম্মান, সারা ভারতবর্ষে তার প্রতি সম্ভ্রম, এগুলোর কিচ্ছুটা হানি হয় না। কিন্তু যখন এই ধরনের ঘৃণ্য অভিযোগ ওঠে, তখন উত্তর দিতে হয়। এই মুখপাত্রবাবু জানেন না এই মামলার ইতিহাসটা কি। 2016 সালে যখন আমরা মামলা করি, তার আগে আমরা কলকাতা হাইকোর্টের এবং স্যাটের তাবড় আইনজীবীর কাছে গিয়েছি। তারা কেউ সাহস করেনি মামলাটা নিতে, কারণ মমতা ব্যানার্জির রোষে পড়তে হবে। সেই সময় এই সর্দার আমজাদ আলী মামলা নিয়েছেন, তারপরেই এসেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কোথায় ছিলেন এত বড় বড় আইনজীবীরা, যারা আজকে সব বড় বড় কথা বলছেন, বড় বড় সমালোচনা করছেন? তারা সেদিন মমতা ব্যানার্জির ভয়ে একদম লুকিয়ে বসেছিলেন, এই মামলাটার দায়িত্ব নিতে চাননি। তারপরে আমরা 6টা জয় পেয়েছি স্যাট এবং হাইকোর্টে। সেই জয়ে সর্দার আমজাদ আলী, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মাসুম আলী সর্দার, আমাদের প্রবীর চ্যাটার্জি, তারপরে গোপা বিশ্বাস, ফিরদৌস শামীম, এরা একটা টিম হিসেবে কাজ করেছেন। এবং এদের সঙ্গে সম্পর্কটা আমাদের কিন্তু মক্কেল আর আইনজীবী নয়, একটা মিশন, একটা ফ্যাসিস্ট মুখ্যমন্ত্রী শ্রমিক কর্মচারী বিরোধী যে নীতি কর্মসূচি, তার বিরুদ্ধে একটা মিশন হিসেবে এরা কিন্তু আমাদের সঙ্গে সহযোদ্ধা হিসেবে কাজ করেছেন। এবং কি পরিশ্রম করেছেন এই মামলাটায় জয় আনার জন্য, সেটা আমরা জানি। মানে বিকাশবাবুর এই মামলাটার সঙ্গে এতটাই অঙ্গাঙ্গিভাবে জড়িত যে সুপ্রিম কোর্টে যখন জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস পি.কে. মিশ্রের বেঞ্চে মামলাটার শুনানি হচ্ছে, এবং বিকাশ রঞ্জন বাবু যখন বলতে উঠছেন, তখন জাস্টিস সঞ্জয় কারোল বলছেন যে মিস্টার ভট্টাচার্য, ইট ইজ ইয়োর বেবি, ইউ নো বেটার, উই আর উইথ ইয়োর বেবি। অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বেবি বলে এই মামলাটাকে উল্লেখ করেছেন জাস্টিস সঞ্জয় কারোল। তা এইরকম এহেন একজন ব্যক্তিত্বকে এইরকম একটা ঘৃণ্য মানে কুৎসা করা, আমি তীব্র ধিক্কার জানাচ্ছি। এবং তাকে অত্যন্ত স্পষ্ট ভাষায় বলছি, তার যদি ক্ষমতা থাকে তিনি আমাদের সঙ্গে বসুন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মামলাটায় কর্মীপক্ষের জন্য যে অবদান রেখেছেন, তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট হতে পারে না। এবং তিনি করতে যাবেন তৃণমূলের সঙ্গে সেটিং, মমতার সঙ্গে সেটিং। এই মূর্খ জানে আজকে এখানে সিপিএম, কংগ্রেস, বিজেপি যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের শেখা উচিত মমতা ব্যানার্জির সমালোচনা করার আগে, যে মমতা ব্যানার্জি যখন বিরোধী নেত্রী ছিলেন, তিনি কিভাবে বিরোধী আন্দোলনটা করতেন, তৎকালীন সরকারকে কিভাবে ব্যতিব্যস্ত করতেন। মমতা ব্যানার্জি তো ক্ষমতায় আসার পর থেকেই 2011 থেকেই একটার পর একটা ইস্যু তুলে দিয়েছেন বিরোধীদের হাতে। কখনো ধর্ষণের ইস্যু, কখনো গণধর্ষণের ইস্যু, এবং সেই সব ধর্ষণ গণধর্ষণে মাননীয় মুখ্যমন্ত্রীর অত্যন্ত মানে অন্যায় এবং অশোভন এবং অমানবিক উক্তি। তারপরে দুর্নীতির মানে এতে পঙ্কে একেবারে গোটা সরকার এবং দল নিমজ্জিত হয়ে গেছে। একেবারে ব্যর্থ প্রশাসন, আইন শৃঙ্খলা বলে কিছু নেই, খুন, জখম, রাহাজানি, ডাকাতি, আর কি ইস্যু তুলে দেবেন। শিক্ষাটাকে লাটে তুলে দিয়েছেন, স্বাস্থ্য লাটে উঠে গেছে, কোনো কর্মসংস্থান নেই, 25,753 জনের চাকরি চলে গেছে দুর্নীতির অভিযোগ, মানে রাজ্য সরকারের দুর্নীতির কারণে। 32,000 প্রাইমারি শিক্ষকের চাকরি এখন ঝুলে। এর থেকে আর কি ইস্যু তুলে দেবেন? সেই একটা ইস্যুতে এই বিরোধী রাজনৈতিক দলগুলোকে এমন পরিস্থিতি সৃষ্টি করতে পেরেছে যে এই সরকারটা ত্রাহি রব করে। শুভেন্দু অধিকারী বিধানসভার বিরোধী দলনেতা, তিনি বিধানসভায় কি করবেন? বিরোধী দলের পরিষদীয় শাখার বিধানসভায় কাজটা কি? যে একটার পর একটা তথ্য পরিসংখ্যান তুলে ধরে
বিধানসভার বাজেট অধিবেশন বলুন, শীতকালীন অধিবেশন বলুন, বর্ষাকালীন অধিবেশন বলুন, সেই সব অধিবেশনে সরকারকে একবারে তুলোধনা করা এবং সেই সব তথ্য পরিসংখ্যানে সরকার যখন কোনো উত্তর দিতে পারবে না, জবাব দিতে পারবে না, তখন সেইগুলো সংবাদ মাধ্যমে প্রকাশিত হবে এবং মানুষ সেই সব তথ্য জেনে এই সরকারের বিরুদ্ধে খড়গহস্ত হয়ে উঠবে। এটাই তো আমরা বরাবর দেখে এসেছি। রাজ্য সরকার একটার পর একটা সিএজি রিপোর্ট বিধানসভায় পেশ করে না, আর এই সিওজি রিপোর্টের উপর ভিত্তি করে দ্বিতীয় ইউপিএ সরকার সে পড়ে গেল। তো শুভেন্দুবাবুরা কী করছেন? শুভেন্দুবাবু ৭৭ জন এমএলএ নিয়ে বিধানসভায় গেছেন, তার মধ্যে 7 জন কি 10 জন কতজনকে কেড়ে নিয়েছে, কি করেছেন? কাজেই অপরকে সমালোচনা করবেন না। আজকে আপনারা মানে বিরোধী রাজনৈতিক দলগুলো বিজেপি সহ আপনারা যে করে কমে খাচ্ছেন, এই শুভেন্দু অধিকারী, এই ফিরদৌস শামীম, এই রিতেশ তেওয়ারি, এই আইনজীবীদের জন্যে। এই আইনজীবীরা একটার পর একটা দুর্নীতির ঘটনা, রাজ্য সরকারের স্বরূপটা, তৃণমূল নেতা মন্ত্রীদের স্বরূপটা প্রকাশ্যে এনেছেন, পরিষ্কার করে দিয়েছেন। আর সেইগুলো নিয়ে আপনারা টিভিতে গরম গরম বক্তব্য রাখেন, ইউটিউব চ্যানেলে বক্তব্য দেন। আপনারা কি করেছেন? একটা ইস্যুকে তুলে ধরে আপনারা একটা আন্দোলন করতে পেরেছেন। আর সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে একটা মানে প্রতীক, আপনাদের দলের যে সাংসদ, বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি এবিপি আনন্দ চ্যানেলে একদম স্পষ্টভাবে বলেছিলেন, আমি মানুষটার কাছে বসে, পায়ের নিচে বসে আমি আইন শিখেছি। সেই মানুষটাকে আপনারা এরকম কলঙ্কিত করার চেষ্টা করছেন। আপনাদের লজ্জা হয় না? সুপ্রিম কোর্টে মামলার নিজস্ব নিয়মেই জাস্টিস দীপঙ্কর, জাস্টিস দীনেশ মাহেশ্বরী, তার আগের বিচারপতি, তারা নিজেরা মামলাটা শোনেননি। কেন শোনেননি সেটা আমরা বলতে পারবো না। আমরা অত বড় দরের নেতা নই, আমরা সাধারণ কর্মচারীদের মধ্যে থাকি। তা কাজে আমাদের পক্ষে বলা সম্ভব নয়। দেখুন, এর আগে যেদিন 25% ডিএর অর্ডার হলো, সেদিন বিজেপির যে সর্বভারতীয় মিডিয়া সেলের চেয়ারম্যান অমিত মালব্যজি, তিনি বলেছিলেন এটা বঙ্গ বিজেপির জয়। তা আমরা সেই প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া দিইনি, কারণ ভারতীয় সংবিধানে অধিকার দিয়েছে মানুষকে কথা বলার। তা তিনি যদি কৃতিত্ব দাবি করেন, করুন না। কর্মচারীরা যথেষ্ট সমাজদার, তারা জানে এই 10 বছরের লড়াইটায় আমরা কিভাবে লড়াইটা লড়েছি, এটা কর্মচারীরা জানে। সেখানে কোনো একজন এই মামলার কৃতিত্ব দাবি করলে সেটা তার বলে মানুষ বিশ্বাস করে নেবেন, কর্মচারীরা বিশ্বাস করে নেবেন। এতটা বোকা কর্মচারীদের ভাবার কিছু নেই। আমরা প্রতিক্রিয়া দিইনি, কিন্তু এই মামলাটায় কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, গোপা বিশ্বাস, সর্দার আমজাদ আলী, মাসুম আলী সর্দার এবং প্রবীর চ্যাটার্জি, আমি মলয় মুখোপাধ্যায়, আমরা কিন্তু সহযোদ্ধা। একসঙ্গে একটা মিশন হিসেবে এই লড়াইটা আমরা করেছি। সেখানে এই ধরনের মানে নোংরা উৎসাহ রটিয়ে উনি ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। আমি আশা করব ভবিষ্যতে কথা বলার আগে উনি সতর্ক হয়ে বলবেন এবং একবার ভেবে দেখবেন যে যার সম্পর্কে কথা বলছেন তার সম্পর্কে এই ধরনের কুৎসা করার কোনো অধিকার তার আছে কি, তার যোগ্যতা আছে কি, এটা ভেবে দেখবেন। আর ডিএ সম্পর্কে, কর্মচারীদের ডিএ সম্পর্কে বিজেপির দল হিসেবে বিজেপির স্ট্যান্ডটা কি উনি বলতে পারবেন? আমাদের বিজেপির যে পূর্বতন রাজ্য সভাপতি ছিলেন, তিনি বলেছিলেন যে 10 বছর লাগবে, মানে সুকান্ত মজুমদার, ডিএর এই ব্যাকলগ পূরণ করতে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে 10 বছর সময় লাগবে। তো এইটা কি বিজেপির অবস্থান? আবার উনি যদি মনে করেন এই বিজেপির মুখপাত্র যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ না দেওয়াটা কর্মচারীদের ক্ষেত্রে বঞ্চনা, কর্মচারীদের ক্ষেত্রে অন্যায়, কর্মচারীদের প্রতি প্রতারণা, তাহলে ওনার এই হিম্মত আছে নাকি? আমরা 18% ডিএ পাই, তৃণমূল সরকার আমাদের 18% ডিএ দিচ্ছে, আর কেন্দ্রীয় সরকার বা অন্যান্য রাজ্যের কর্মীরা 58% ডিএ পান। আমরা 40% ডিএতে পিছিয়ে। কিন্তু বিজেপি শাসিত ত্রিপুরায় তো 33% ডিএ। তো উনি কি বলতে পারবেন হ্যাঁ বঞ্চনার মাত্রায় ফারাক আছে, কিন্তু বঞ্চনা মানে এর প্রতারণার মাত্রায় ফারাক আছে, কিন্তু প্রতারণা এই বিজেপির মুখপাত্র কি বলতে পারবেন যে ত্রিপুরা সরকার এই 33% ডিএ দিচ্ছে, অত্যন্ত অন্যায় করছে, কর্মচারীদের সঙ্গে প্রতারণা করছে? ওনার ওই মুখপাত্রের চাকরিটা থাকবে না। আমি এই ধরনের কথাবার্তা সাধারণত বলি না, কারণ কর্মচারীরা দীর্ঘ 10 বছর ধরে অপেক্ষা করে আছেন। আজকে আমাদের 40% ডিএ বকেয়া, এবং এই যে দীর্ঘ আইনি লড়াই,
এতে কোনো রাজনৈতিক দলের কোনো ভূমিকা নেই। রাজনৈতিক দলগুলো ওই টিভিতে গিয়ে বা আপনাদের ইউটিউব চ্যানেলে যখন মামলায় আমরা জয় পাই দু এক কথা বলে একটু লাইমলাইটে আসার চেষ্টা করেন। কিন্তু আমরা সরকারি কর্মচারীদের সংগঠন এবং আমরা মামলাটার নাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। আমরা কখনো কোনো দিন কোনো রাজনৈতিক দলের কোনো সাহায্য দিইনি এবং কোনো রাজনৈতিক দল আমাদের কোনো সাহায্য করেও নি। আমরা কর্মচারীদের সাহসে, কর্মচারীদের অর্থে, কর্মচারীদের প্রয়াসে এবং কর্মচারীরা আমাদের এগিয়ে দিয়েছেন। কাজেই যতটুকু জয় হয়েছে, এই যে 6টা জয় আমরা পেয়েছি স্যাট এবং হাইকোর্টে, এবং সুপ্রিম কোর্টে আমরা আংশিক জয় পেয়েছি ইন্টারিম অর্ডারে, এই 7টা জয়েই কিন্তু অবদান যদি কারোর থেকে থাকে সেটা হচ্ছে কর্মচারীদের। এখানে কোনো রাজনৈতিক দলের কোনো ভূমিকা নেই। এবং রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি আমি একটা ছোট উদাহরণ দিই। আজকে কিন্তু সারা ভারতবর্ষের নিরিখে ডিএটা কিন্তু সবথেকে বড় সমস্যা নয়। সবথেকে বড় সমস্যা হচ্ছে 7টা বাদে অন্য সমস্ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার 2004 সাল থেকে যারা কর্মচারীরা, সরকারি কর্মচারীরা অবসর নিচ্ছেন, তাদের পুরনো পেনশন প্রকল্প বাতিল করে দিয়ে নতুন পেনশন প্রকল্পে এনেছেন। পুরনো পেনশন প্রকল্পে, এবং এটা করেছিলেন যখন প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী 2004 সালে, আর অন্যতম শরিক মন্ত্রী ছিলেন দপ্তরহীন মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারাই সর্বনাশটা করেছিলেন কর্মচারীদের। এবং পুরাতন পেনশন স্কিমে আমরা রিটায়ারমেন্টের পরে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ পেনশন হিসেবে পাই। আমাদের কোনো অনিশ্চয়তা থাকে না, আমরা জানতে পারি যে আমরা এই মাসের শেষে কত টাকা পেনশন হিসেবে পাবো। আমরা একটা সংসারের বাজেট করতে পারি। কিন্তু এই নতুন পেনশন স্কিমে আমাদের পেনশনের টাকাটা একটা বেসরকারি ট্রাস্টের হাতে দিয়ে দেওয়া হয়েছে। তারা শেয়ার বাজারে খাটায় এবং সেই শেয়ার বাজারে খাটালে লাভ হলে পেনশন বেশি, লাভ কম হলে পেনশন কম, ক্ষতি হলে পেনশন নেই। এইরকম একটা ভয়ঙ্কর অনিশ্চয়তা পাঠিয়ে দিয়েছেন। উনি রাজনৈতিক দলের কথা বলছেন। তা বিজেপি, অটল বিহারী বাজপেয়ী এবং মমতা বন্দ্যোপাধ্যায় সর্বনাশটা কর্মচারীদের করেছিলেন কেন্দ্র সরকারে থাকাকালীন। তারপরে কংগ্রেস নেতৃত্বাধীন বাম সমর্থিত ইউপিএ সরকার এসছে, তারাও কিন্তু এটার বদল করেনি। আবার বর্তমানে যে বিজেপি সরকার আছে তারাও বদল করেনি। কাজেই কোনো কর্মচারীদের কিন্তু বন্ধু রাজনৈতিক দল নয়। রাজনৈতিক দলগুলো যখন শাসন ক্ষমতায় বসে তারা মালিক। কাজেই দয়া করে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো মানুষ, সর্দার আমজাদ আলীর মতো মানুষ, ফিরদৌস শামীমের মতো মানুষ, যারা যখন কেউ মামলা নিতে রাজি হননি ভয়ে, তখন তারা সমস্ত রাজ রোষ উপেক্ষা করে তারা আমাদের মামলা নিয়েছেন। প্রবল চাপ তাদের উপর এসেছে, তারা মাথা নিচু করেননি এবং মামলাটাকে একেবারে অনন্য মেধা, ধীশক্তি, পরিশ্রম এবং অন্তরের একদম অন্তরতম স্থল থেকে যে একটা প্রয়াস, সেই প্রয়াসে মামলাটায় 6টা জয় এনে দিয়েছেন। সুপ্রিম কোর্টে একটা জয় আমরা পেয়েছি, 7টা জয়, এবং 8ম জয় আমরা মনে করছি সময়ের অপেক্ষা। সেই সময় এই লড়াইটা যারা লড়েছেন আমাদের সঙ্গে, সেই রকম একজন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে এই রকম কলঙ্কিত করার প্রয়াস আমরা ধিক্কার জানাচ্ছি। 8ম জয় আর কত দূর? রায় কবে দেবে? কর্মচারীরা বারংবার জিজ্ঞেস করছেন। দেখুন, রায় তো রিজার্ভ আছে। এখন সুপ্রিম কোর্ট সর্বোচ্চ ন্যায়ালয়, তারা কবে রায় দেবেন এ ব্যাপারে আমাদের পক্ষে কিছু বলা সম্ভব নয়। এখন কর্মচারীরা 10 বছর অপেক্ষা করেছেন। বিচারালয়ের বা এই যে জুডিশিয়াল সিস্টেম, এর যে এই বিলম্বিত লয়, এই যে দীর্ঘসূত্রতা, এটা হাজার হাজার মানুষের কাছ থেকে বিচার ন্যায় কেড়ে নিচ্ছে। এবং মহামান্য সুপ্রিম কোর্টের একাধিক প্রধান বিচারপতি অনেকবার বলেছেন যে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনায়েড। এই যে মামলাটা, এটার ব্যাপ্তি তো বেশি নয়। এই মামলাটা 10 বছর ধরে চলার মতো তো কিছু নেই। আমি আইনের অত কচকচি বুঝি না, আমি আইনজীবী নই, আইন বিশেষজ্ঞ নই, কিন্তু একটা সাধারণ মানুষ হিসেবে আমি প্রশাসনিক দায়িত্বে ছিলাম। সেই দায়িত্বে থাকার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি এতে আমরা কি চেয়েছি। সামান্য 3টে জিনিস চেয়েছি। 1 নম্বর জিনিস হচ্ছে সংবিধানের 309 নম্বর ধারা অনুসারে রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্সেস রুলস 2009, এই রুলসটা তৈরি করেছিলেন পূর্বতন বামপন্থ সরকার, তার অর্থমন্ত্রী ডক্টর অসীম দাশগুপ্ত। তিনি লিখেছিলেন, লিপিবদ্ধ করেছিলেন যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে 2বার ডিএ দিতে হবে। তা সেইটা সরকার কোনো
ওই বামফ্রন্টের সরকার, এটা তৃণমূলের সরকার, ওটা কংগ্রেসের সরকার, সেটা বিজেপির সরকার, এরকম হয় না। সরকার হচ্ছে একটা নেভার এন্ডিং কন্টিনিউইং কনস্টিটিউশনাল বডি। সেই বডিটা মানে আগের যে শাসক দলে পরিবর্তন হয়। আগের শাসক দল কোনো একটা কনস্টিটিউশনাল কমিটমেন্ট করে গেলে পরের শাসক দল বলতে পারেন আমি ওটা মানব না। আগের শাসক দল সংবিধানের ৩০৯ নম্বর ধারা একটা রুল জারি করে গেলে পরের সরকার, পরের শাসক দল বলতে পারবে না আমি ওটা মানব না। কাজেই আমাদের এই কনস্টিটিউশনাল কমিটমেন্ট যেটা সরকারের, অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দেয়া, সেই ডিএটা দেওয়া হোক এবং জুলাই 2009 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত যে সময়কাল, এই সময়কালে আমাদের যে ডিএটা সরকার দেয়নি সেই ডিএটা আমাদের দিয়ে দেওয়া হয়। 2 নম্বর হচ্ছে, যেহেতু রাজ্য সরকারের অন্য কোনো রকম ডিএ দেওয়ার সূচক নেই এবং রাজ্য সরকার দিল্লিতে এবং চেন্নাইয়ে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনেই ডিএ দেন এবং রাজ্য সরকার যখন 6th পে কমিশন করেছেন সেই পে কমিশনটাও তৈরি করেছেন অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের উপর ভিত্তি করেই। কাজেই কোনো সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে ক্ষেত্র বিশেষে ব্যবহার করবেন আর পশ্চিমবাংলায় কর্মরত রাজ্য কর্মীদের ডিএ দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করবেন না, এরকমটা হয় না। কাজেই সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্য সরকার, কেন্দ্র সরকার যেরকম অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সটাকে মান্যতা দিয়েছেন, সেই মান্যতা দিয়ে তারা আমাদের পশ্চিমবঙ্গ সরকারও এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে মান্যতা দিন। আর 3 নম্বর দাবি হচ্ছে একেবারে ছোট, দিল্লি চেন্নাই ভিন্ন হারে ডিএ দিচ্ছে। তা ডিএ হচ্ছে বেতনের অংশ। সংবিধানের 14 নম্বর ধারা অনুসারে ভিন্ন ভিন্ন জায়গায় কর্মস্থল বলে আমি বেতনের একটা অংশ ভিন্ন ভিন্ন হারে দেবো, এটা হয় না, এটা বৈষম্যমূলক, এটা সংবিধানের 14 নম্বর ধারার বিরোধী। তাই এইটা আপনাকে এই বৈষম্য দূর করতে হবে। তো এই সিম্পল 3টে বক্তব্য, 3টে দাবি, আমরা বাড়তি কিচ্ছু চাইনি। এবং যে মাননীয় বিচারপতিরা এই মামলার বিচার করেছেন এতদিন পর্যন্ত, সেই মামলার বিচারপতিরাও কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ পান। কাজেই এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ পাওয়ার বিষয়টা তারা আমাদের থেকে অনেক ভালো জানেন। কাজেই এই 10 বছর ধরে মামলাটা মানে থাকার কোনো যুক্তি নেই, কিন্তু আদালতের দীর্ঘসূত্রতা মামলা চলেছে। আর সুপ্রিম কোর্টে 28 নভেম্বর 2022 মামলা গেছে। তারপর দুর্ভাগ্যের কথা যে মাননীয় বিচারপতিদের এজলাসে এই মামলা গেছে, তারা মামলাটা শোনেননি, কোনো কারণ ছিল না, সময়াভাব বলে শুধু তারিখ পে তারিখ দিয়ে গেছেন। জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চ আসার পরে তারা গুরুত্ব দিয়ে মামলা শুনেছেন, একটা ইন্টারিম অর্ডার করেছেন। সেই ইন্টারিম অর্ডারে 25% বকেয়া দিয়ে রাজ্য সরকার আমাদের দেয়নি, অর্থাৎ সুপ্রিম কোর্টের এই নির্দেশটাকে সরাসরি অমান্য করেছে। তা আমরা আদালত অবমাননার মামলা করেছিলাম। আমাদের প্রত্যাশা ছিল, কর্মচারীদেরও প্রত্যাশা ছিল যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের এই নির্দেশ মানলেন না, তাহলে নিশ্চয়ই সুপ্রিম কোর্ট এমন একটা দৃষ্টান্তমূলক রায় দেবেন যাতে করে সরকার ভবিষ্যতে আর দুঃসাহস দেখাতে না পারেন যে না, সুপ্রিম কোর্টের অর্ডার মানব না, এরকমটা আর করতে পারবো না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, রাজ্য সরকার সুপ্রিম কোর্ট সেরকম কোনো নির্দেশ দেননি। আজও সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সেই মামলা পেন্ডিং দেখাচ্ছে এবং জাস্টিস সঞ্জয় কারোল আর জাস্টিস পি.কে. মিশ্রের বেঞ্চ মূল মামলার শুনানি করেছেন এবং শুনানি পর্বে তাদের পর্যবেক্ষণ এবং পরপর 4 দিন 4, 5, 6, 7ই আগস্ট ধারাবাহিকভাবে শুনানি, অন্য সমস্ত মামলা সরিয়ে রেখে, এবং তারা যে ধারাবাহিক পর্যবেক্ষণ দিয়েছেন তাতে আমাদের মনে হয়েছে তাদের মনোভাবটা কর্মচারী অনুকূল। কিন্তু পর্যবেক্ষণ বা অবজারভেশনের তো আইনি কোনো মূল্য নেই। সুপ্রিম কোর্টে অনেক মামলা হয়েছে যে মামলায় অবজারভেশন পার্টে বিচারপতিরা যেসব কথা বলেছেন রায়ের সঙ্গে তা কিন্তু সঙ্গতিপূর্ণ হয়নি। কাজেই আমরা জানি না যে এই পর্যবেক্ষণগুলো এই রায়ের সঙ্গে মিলবে কিনা, কিন্তু আমরা আশাবাদী, কারণ আমরা যে যুক্তি, যে তথ্য, সুপ্রিম কোর্টের যে রায় আমরা মাননীয় বিচারপতিদের কাছে হাজির করেছি, সেই কোনো যুক্তি কিন্তু রাজ্য সরকারের নামি দামি আইনজীবীরা খণ্ডন করতে পারেননি। এটা প্রকাশ্যেই মাননীয় বিচারপতিরা কিন্তু স্বীকার করে নিয়েছেন। তারপর আমাদের জয় না পাওয়াটা এটা একেবারেই ব্যতিক্রমী কোনো ঘটনা ঘটবে। তা আমরা মনে করি কর্মীপক্ষে জয় আসবে। আমরা 10 বছর অপেক্ষা করেছি। যখন আমরা মামলা করেছিলাম তখন যারা আমাদের সঙ্গে ছিলেন, বেঁচে ছিলেন, সেই সব অবসরপ্রাপ্ত কর্মচারী, তারপরে পেনশন বা কর্মরত কর্মচারী, তাদের অনেকেই আজ আর নেই, তারা চলে গেছেন। তারা দেখে যেতে পারলেন না যে সুপ্রিম কোর্ট ডিএটাকে যে কর্মচারীদের অধিকার, এই স্বীকৃতিটা দিয়ে গেলেন। কাজেই এটা আমাদের কাছে খুব দুর্ভাগ্যজনক।
আর সব শেষে একটা কথা বলবো, যেটা আগেও বলেছি, কোনো রাজনৈতিক দলের কাছ থেকে কোনো রকম সাহায্য আমরা নিইনি এবং সেটার প্রত্যাশাও আমরা করি না। কারণ কর্মচারীদের একটা আত্মমর্যাদা বোধ আছে, আত্মসম্মান বোধ আছে। তারা নিজেদের লড়াইটা নিজেরা লড়ে নিতে জানে। তারা কেন কোনো রাজনৈতিক নেতার দয়া ভিক্ষা এগুলো নিতে যাবে? আর দ্বিতীয় বিষয় হচ্ছে, রাজনৈতিক দলগুলো কর্মচারী আন্দোলন সম্পর্কে বা কর্মচারীদের স্বার্থ সম্পর্কে যতটা কম বলে ততটা ভালো। এই যে 600 টাকা মাইনের পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টরদের দিয়ে মমতা ব্যানার্জি সরকার তাকে দিয়ে সরকারি কাজ করিয়ে নিচ্ছেন। কোন রাজনৈতিক দলের কোন নেতা একদিনের জন্য বলেছেন যেটা অন্যায়? আজকের দিনে 600 টাকা মাইনে মিড ডে মিল ওয়ার্কারদের 1666 টাকা বেতন দিয়ে কাজ করে নিচ্ছেন। কবে বলেছেন? আজকে জীবিকা সেবকরা তাদের 8 বছর ধরে বেতন বন্ধ। কোন রাজনৈতিক নেতা কোন দলের একদিন বলেছেন যে জীবিকা সেবকদের বেতন আপনি দিন, 8 বছর ধরে তাদের বেতন বন্ধ? কাজেই রাজনৈতিক নেতারা আমাদের কথা চিন্তা করেন না। তারা তাদের রাজনীতির স্বার্থে কখনো কখনো আমাদের ব্যবহার করতে চান, কখনো আমাদের কোনো জয়কে নিজেদের জয় বলে দাবি করেন। আর পরিশেষে বলবো যে লড়াই আন্দোলন, আজকে বিরোধী দলগুলো লড়াই আন্দোলনের যে মশলাগুলো পেয়েছেন সেগুলো সবই ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ওই ফিরদৌস শামীম, ওই রিতেশ তেওয়ারি, এদের দেওয়া। কাজেই দয়া করে এদের সম্পর্কে কোনো কটু কথা বলবেন না।